We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। ভারতের রাজনৈতিক মহলে সামাজিক প্রেক্ষিতে যখন সাম্প্রদায়িক বিভাজনের আলোচনা তুঙ্গে, তখন আরও এক গভীরতর এবং আরও বিপজ্জনক এক সংকট আমাদের চোখের আড়ালেই থেকে যাচ্ছে। এই সংকট কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের নয়, এটা ভারতের এই ভিত্তিপ্রস্তরকে আক্রমণ করছে, যার উপর দাঁড়িয়ে আছে আমাদের প্রজাতন্ত্র, গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা আর সবার ওপরে ভারতের সংবিধান। দুটো বিষয়ের দিকে নজর দিলে এই কথাটা আরও স্পষ্ট হবে। প্রথমে আমরা রাহুল গান্ধীর আনা বেঙ্গালুরুর এক নির্বাচনী কেন্দ্রে ভোট কারচুপির সুনির্দিষ্ট এবং তথ্য প্রমাণ সহ অভিযোগগুলো খতিয়ে দেখব। তারপর আমরা বিহারের ভোটার তালিকা সংশোধনের দিকে নজর দেব। সেখানে লক্ষ লক্ষ নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়ার এক ভয়ঙ্কর আশঙ্কা তৈরি হয়েছে। প্রশ্ন আগেও ছিল, কিন্তু এখন ভারতের নির্বাচন কমিশনের ভূমিকা কাঠপুতুলের মতো। তারা হুজুরের নির্দেশেই চলছেন। যে প্রতিষ্ঠানকে সংবিধান নির্বাচনের একমাত্র স্বাধীন এবং নিরপেক্ষ প্রহরী হিসেবে জন্ম দিয়েছিল, আজ তার কার্যকলাপ নিয়ে কেন এত প্রশ্ন উঠছে? কেন তার সিদ্ধান্তগুলি নিরপেক্ষতার পরিবর্তে ক্ষমতার প্রতি আনুগত্যের ইঙ্গিত দিচ্ছে? যে আনুগত্যের সাহায্য নিয়ে ভারত ক্রমশ এক স্বৈরাচারী শাসন ব্যবস্থার পাকাপোক্ত চেহারা তৈরি করছে। মাত্র গতকাল কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক সাংবাদিক সম্মেলনে এমন কিছু তথ্য পেশ করলেন, যাকে তিনি ভোট চুরির অ্যাটম বোমার মতো প্রমাণ বলেছেন। সেই অভিযোগের এপিসেন্টার ছিল কর্ণাটকের বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্র, যেখানে ভারতীয় জনতা পার্টি মাত্র 32,707 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। ওনার তুলে ধরা অভিযোগের মূল ভিত্তি ছিল এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটাই মাত্র বিধানসভা কেন্দ্র, মহাদেবপুরা। এই একটা কেন্দ্রেই বিজেপি 1,14,046 ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে, যা পুরো লোকসভা আসনের ফলাফলকে তাদের অনুকূলে নিয়ে যায়। কংগ্রেসের দাবি, এই বিশাল ব্যবধান কোনো স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়ার ফল নয়, বরং এটা এক সুসংগঠিত নির্বাচনী জালিয়াতির ফসল। কংগ্রেস দল 6 মাস ধরে তদন্ত চালিয়েছে, যার ভিত্তি ছিল নির্বাচন কমিশনের দেওয়া প্রায় তারা পাহাড় প্রমাণ ভোটার তালিকা। সেই বিশ্লেষণ অনুযায়ী শুধুমাত্র মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রেই মোট 1,250,000টা জাল বা ভুয়ো ভোট পড়েছে, যা বিজেপির জয়ের ব্যবধানে 32,707 3 গুণেরও বেশি। এই বিপুল সংখ্যক ভুয়ো ভোটকে 5টা নির্দিষ্ট ভাগে ভাগ করে দেখানো হয়েছে, যা কেবল এক বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এক সম্ভাব্য জালিয়াতির টেমপ্লেট বা পদ্ধতিকে সামনে নিয়ে আসছে। ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 11,965। একজন ভোটার গুরকিরত সিং ডাং একই কেন্দ্রের 4টে আলাদা 116, 124, 125, 126 নম্বর পোলিং বুথে তার নাম আছে। আদিত্য শ্রীবাস্তব নামে আরেকজন কর্ণাটক, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র, এই 3 রাজ্যে ভোটার। ভোটার তালিকায় এমন ঠিকানা পাওয়া গেছে যেখানে বাড়ির নম্বর 0 লেখা আছে। কিছু ক্ষেত্রে ভোটারের বাবার নাম হিসেবে অর্থহীন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, যাদের ঠিকানা যাচাই করা অসম্ভব। তার সংখ্যাও 40,000-এর বেশি। ওই সংবাদ সম্মেলনেই একটা ছবিতে দেখানো হয় যে একটা মাত্র ঘরে 80 জন ভোটার এবং অন্য এক বেডরুমের বাড়িতে 50 জন ভোটার থাকে। এই ঠিকানাগুলোতে গিয়ে যাচাই করার চেষ্টা করলে গবেষকদের মারধর করা হয় বা জানানো হয় যে ওই নামে কেউ সেখানে থাকে না। এরকম ভোটারের সংখ্যা 10,452 জন। 4,132 জনকে এমন পাওয়া গেছে যাদের ভোটার তালিকার ছবিগুলো এতটাই ছোট যে তা দিয়ে ভোটারকে শনাক্ত করা প্রায় অসম্ভব, অথবা অনেক ক্ষেত্রে কোনো ছবিই ছিল না। আবার ফর্ম 6 সাধারণত 18 থেকে 23 বছর বয়সী নতুন
ভোটারদের জন্য ব্যবহৃত হয়, কিন্তু মহাদেবপুরায় দেখা যায় এই ফর্ম ব্যবহার করে 50 বা 90 বছর বয়সী মানুষজনের নাম ভোটার তালিকাতে ঢোকানো হয়েছে। এক দুজনের নয়, এই সংখ্যাটা 33,692। এটা হলো সেই প্রথমবারের ভোটাররা মোদিকে ভোট দেয়। গদি মিডিয়াতে প্রচার করা ধারণাকে কাজে লাগিয়ে বয়স্ক ভোটারদের নাম ঢোকানোর এক নতুন কৌশল। ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। এই পরিসংখ্যানগুলি নিছক সংখ্যা নয়, কারণ যে পরিমাণ ভোটে কারচুপি হয়েছে বলে দাবি করা হচ্ছে তা নির্বাচনের ফলাফলকে সরাসরি প্রভাবিত করার জন্য যথেষ্ট ছিল। এবং এটা একটা বিচ্ছিন্ন ত্রুটি নয়, বরং এক সুপরিকল্পিত কৌশল, যেখানে অনেক পরিকল্পনার পরেই ভোটার তালিকার প্রতিটা দুর্বলতাকে কাজে লাগানো হয়েছে। সবচেয়ে মজার কথা হলো, এই ধরনের সুনির্দিষ্ট তথ্যভিত্তিক অভিযোগের পর একটি স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের কাছ থেকে যা প্রত্যাশিত ছিল তা হলো এক দ্রুত এবং স্বচ্ছ তদন্তের আশ্বাস। কিন্তু বাস্তবে যা ঘটল তা চমকে দেওয়ার মতো। কর্ণাটক, মহারাষ্ট্র এবং হরিয়ানার মুখ্য নির্বাচনী কর্মকর্তারা অভিযোগগুলো তদন্ত করার বদলে রাহুল গান্ধীকে তার সমস্ত অভিযোগ হলফনামা ওথ দিয়ে জমা দিতে বললেন এবং সতর্ক করেন যে যদি এই প্রমাণগুলো মিথ্যা প্রমাণিত হয় তবে জনপ্রতিনিধিত্ব আইন 1950 এবং ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তার 3 বছর পর্যন্ত জেল হতে পারে। মানে তদন্ত তো ছেড়েই দিন, প্রভুর ভৃত্যরা হুমকি দিচ্ছে। এক নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করার বদলে তারা এক প্রতিপক্ষমূলক অবস্থান গ্রহণ করেছে। এটা অবশ্যই এক ডিফেন্সিভ খেলা, আত্মরক্ষামূলক ভঙ্গি, বা প্রতিষ্ঠানের স্বচ্ছতার চেয়ে তার ভাবমূর্তি রক্ষা করতে বেশি আগ্রহী বলে মনে হচ্ছে। রাহুল গান্ধীর পাল্টা জবাবে এই বিষয়টা আরো স্পষ্ট হয়। তিনি বলেন, আমি একজন রাজনীতিবিদ, আমি যা জনসমক্ষে বলছি সেটাই আমার শপথ। মজার বিষয় হলো, তারা আমার দেওয়া তথ্য অস্বীকার করেননি, কারণ তারা সত্যটা জানে। এমন নয় যে আপনি চাইলেই ভোটার তালিকা নিয়ে এরকম তদন্ত চালাতে পারেন, কারণ রাহুল গান্ধী জানাচ্ছেন যে এর আগে অনেকবার কমিশন রিডেবল বা কম্পিউটারে অ্যানালাইজ করা যায় এমন ভোটার তালিকা এবং নির্বাচনের সিসিটিভি ফুটেজ দাবি করেছিলেন। তার অভিযোগ ছিল নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে এই তথ্যগুলি দিচ্ছে না এবং 45 দিনের মধ্যে সিসিটিভি ফুটেজ নষ্ট করে ফেলেছে, যাতে এ ধরনের প্রমাণ লোপাট হয়ে যায়। আজকের ডিজিটাল যুগে স্বচ্ছতার অন্যতম ভিত্তি হলো তথ্যের সহজলভ্যতা। যখন এক সাংবিধানিক সংস্থা কাগজের স্তূপে তথ্য সরবরাহ করে এবং প্রমাণের মূল উৎসগুলি যত তাড়াতাড়ি সম্ভব নষ্ট করে ফেলে, তখন সেটা কেবল এক পদ্ধতিগত ত্রুটি থাকে না, তার দায় এড়ানোর এক কাঠামোগত কৌশল হয়ে ওঠে। আসলে এই অস্বচ্ছতা হচ্ছে ইচ্ছে করেই তৈরি করা, যাতে করে বিরোধী দল বা নাগরিক সমাজ এ ধরনের বিশ্লেষণ করতে না পারে। সুতরাং গতকাল বেঙ্গালুরুতে যে সত্যিটা বেরিয়ে এলো তা কেবল কটা জাল ভোটের অভিযোগ নয়, এটা পুরো ভারতের নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিল। ভারতীয় সংবিধানের নির্মাতারা এক দূরদর্শী চিন্তা ভাবনা থেকে নির্বাচন কমিশনকে এক অসাধারণ ক্ষমতা, এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার আর অবাধ স্বাধীনতা দিয়েছিল। সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দেশের সমস্ত নির্বাচন রাষ্ট্রপতি থেকে শুরু করে সংসদ এবং রাজ্য বিধানসভা পর্যন্ত পরিচালনা, তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণের সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের উপর দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য ছিল একটা এমন স্বাধীন প্রতিষ্ঠান তৈরি করা যা যে কোনো রাজনৈতিক চাপের ঊর্ধ্বে থেকে দেশের নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ আর নিরপেক্ষ রাখতে পারবে। এই প্রতিষ্ঠানকে গণতন্ত্রের প্রহরী বা ওয়াচডগ হিসেবে পরিকল্পনা করেই এই দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এই সময়ের বাস্তবতা সেই সাংবিধানিক আদর্শ থেকে কতটা দূরে সরে গেছে আজ তা পরিষ্কার। সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। আজ নির্বাচন কমিশন হয়ে উঠেছে এক যন্ত্র যা দিয়ে নিশ্চিতভাবেই ক্ষমতাকে ধরে রাখা যায়। তার শুরুয়াত 2023 সালে। এই বছরে কেন্দ্র সরকার এক নতুন আইন দিয়ে, যার ফলে নির্বাচন কমিশনারদের নিয়োগ প্রক্রিয়াটাই পুরোটা বদলে যায়। আগে সুপ্রিম কোর্টের এক রায়ের ভিত্তিতে এক বাছাই কমিটি তৈরি করার কথা বলা হয়েছিল,
যেখানে ভারতের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা থাকবেন, যা নিয়োগ প্রক্রিয়া এক ধরনের ভারসাম্য রক্ষা করত। কিন্তু নতুন আইনে প্রধান বিচারপতির পরিবর্তে প্রধানমন্ত্রী মনোনীত একজন ক্যাবিনেট মন্ত্রীকে কমিটিতে নেওয়া হয়। এর ফলে 3 সদস্যের কমিটিতে সরকারের সংখ্যাগরিষ্ঠতা 2/1 নিশ্চিত হয়ে যায়। মানে সরকারের ইচ্ছে অনুযায়ী নির্বাচন কমিশন আর তারপরে তো কেবল হুকুম জারি করার পালা। এটা একটা কাঠামোগত পরিবর্তন যা নির্বাচন কমিশনকে এক কাঠপুতুল তৈরি করার সুযোগ করে দিয়েছে। স্বৈরাচারী শাসন ব্যবস্থার দিকে ঝুঁকে পড়া সমস্ত দেশগুলোতে এটা অত্যন্ত পরিচিত কৌশল। যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনাকে জবাবদিহি করতে বাধ্য করতে পারে সেগুলোর দখল নাও। যখন দেশের নাগরিক আর বিরোধী দলগুলো নির্বাচনী রেফারির ওপরেই আস্থা হারিয়ে ফেলে, তখন নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এ কেবল একটি প্রতিষ্ঠানের অবক্ষয় নয়, এটা পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ার বৈধতাকেই চ্যালেঞ্জ করে। যখন প্রহরী নিজেই ক্ষমতার হাতের পুতুল হয়ে যায়, তখন গণতন্ত্রের দুর্গ বিপন্ন হয়ে পড়ে। আজ ভারতের সেই বিপন্নতা ক্রমশই এক বিরাট চেহারা নিচ্ছে। আচ্ছা, ভারতের গণতন্ত্রের এই হাল নিয়ে যে উদ্বেগ দেশের ভেতরে তৈরি হয়েছে, তা কি কেবল বিরোধী দলগুলোর রাজনৈতিক অভিযোগ, নাকি এর কোনো বাস্তব ভিত্তি আছে? তাহলে আসুন তাকাই কিছু আন্তর্জাতিক সংস্থার রিপোর্টের দিকে, যারা বিশ্বজুড়ে গণতন্ত্রের অবস্থা নিয়ে গবেষণা করে। সুইডেনের গোথেনবার্গ ভিত্তিক ভিডেম ইনস্টিটিউট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রিডম হাউস, এই দুটো সংস্থার বার্ষিক রিপোর্ট বিশ্বজুড়ে গণতন্ত্রের অন্যতম নির্ভরযোগ্য হিসেবে গণ্য হয়। আর সাম্প্রতিক বছরগুলোতে এই দুটো রিপোর্টই ভারতের গণতন্ত্র নিয়ে এক উদ্বেগজনক ছবি তুলে ধরেছে। ভিডেমের রিপোর্ট 4200 জন বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে তৈরি এবং এতে 1789 থেকে 2023 সাল পর্যন্ত 202খানা দেশের প্রায় 31 মিলিয়ন ডেটা সেট বিশ্লেষণ করা হয়েছে। এই বিপুল পরিমাণ তথ্যের উপর ভিত্তি করে তারা যে সিদ্ধান্তে পৌঁছেছে তা ভারতের জন্য অত্যন্ত গুরুতর। ভিডেম ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী ভারত 2018 সাল থেকেই আর এক পূর্ণাঙ্গ নির্বাচনী গণতন্ত্র নয়। তাদের শ্রেণীবিন্যাসে ভারতকে এক নির্বাচনী স্বৈরতন্ত্র, ইলেকট্রাল অটোক্রেসি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর অর্থ হলো ভারতে নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় অন্যান্য স্বাধীনতা, যেমন মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীন গণমাধ্যম এবং একটি নিরপেক্ষ বিচার ব্যবস্থা, এতটাই সংকুচিত হয়েছে যে নির্বাচনগুলি আর পুরোপুরি অর্থবহ থাকছে না। ভারতে আজ যে সংকট সবচেয়ে গভীর, তা কোনো সাম্প্রদায়িক পরিচিতির সংকট নয়, বরং তা হলো ভারতের প্রজাতন্ত্রের আত্মার সংকট। বেঙ্গালুরুর এক বিধানসভা কেন্দ্রের ভোট কারচুপির সুনির্দিষ্ট অভিযোগ, বিহারে লক্ষ লক্ষ নাগরিককে ভোটাধিকার থেকে বঞ্চিত করার পদ্ধতিগত ষড়যন্ত্রের আশঙ্কা, গণতন্ত্রের প্রহরী হিসেবে পরিচিত নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক অবক্ষয় এবং বিশ্বমঞ্চে ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তির লাগাতার পতন, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো এক বৃহত্তর এবং পরস্পর সংযুক্ত রোগের উপসর্গ, যা ভারতের সাংবিধানিক কাঠামোকে ভেতর থেকে ক্ষইয়ে দিচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত ভারতের গণতন্ত্রের ভবিষ্যৎ তা কোনো এক প্রতিষ্ঠান বা ব্যক্তির উপর নির্ভরশীল নয়, এটা এক নিরন্তর সংগ্রামের ফল। এই সংগ্রাম চলছে সরকার প্রশাসনের ক্ষমতা কেন্দ্রীভূত করার প্রবণতা এবং বিচার ব্যবস্থা ও নাগরিক সমাজের গণতান্ত্রিক প্রতিরোধের মধ্যে। এই লড়াই চলছে তথ্যের অস্বচ্ছতা এবং তথ্যের অধিকারের মধ্যে। বিপদের ঘণ্টা বাজছে এবং সেই ঘণ্টা শুনে দেশের নাগরিক এবং প্রতিষ্ঠানগুলি কতটা জেগে উঠবে, জেগে উঠে কিভাবে সংবিধানকে রক্ষা করার জন্য কতটা লড়বে, তার উপরেই নির্ভর করছে ভারতীয় প্রজাতন্ত্রের ভবিষ্যৎ। লড়াইটা কঠিন, কিন্তু না, এখনো শেষ হয়ে যায়নি। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular,
democratic republic and to secure to all its citizens